দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার এই আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ে সঙ্গে থাকছি আমি হাসান মাহমুদ। দর্শক, শুরুতেই চলমান আলোচিত কয়েকটি বিষয় জানিয়ে রাখতে চাই। আজকে দিনভর অনেক সংবাদ, অনেক তথ্য, সেগুলোরই মুখটা একটু জানাতে চাই যেহেতু আলোচনা আমরা শুরু করব। তার আগেই 237 আসনে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ। 3টিতে প্রার্থী খালেদা জিয়া, বগুড়া থেকে প্রথমবারের মতো লড়ছেন তারেক রহমান। 5 দফা দাবিতে অনড় জামায়াত সহ 8 দল। 6 নভেম্বর গণমিছিল, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি। গণভোট নিয়ে এক সপ্তাহ সময় পেল রাজনৈতিক দলগুলো। নির্বাচন বানচালের চেষ্টায় সরকারের একটি অংশ কাজ করছে, অভিযোগ করেছে এনসিপি। দেশ কোন দিকে যাবে নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। তাই সবাইকে সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া আরও বেশ কিছু সংবাদ রয়েছে গণমাধ্যমে, তবে সব কিছু ছাপিয়ে আজকে দুটো সংবাদই বেশ গুরুত্ব পেয়েছে। একটি হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি তাদের 300 আসনের মধ্যে 237টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে, যদিও এটা সম্ভাব্য প্রার্থী তালিকা। আর এছাড়া আরেকটি সংবাদ রয়েছে যে সরকারের পক্ষ থেকে বিশেষ করে উপদেষ্টা আসিফ নজরুল একটি বার্তা দিয়েছেন যে জুলাই সনদ সহ রাজনৈতিক দলগুলো যে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে গণভোট ইস্যুতে এবং জুলাই সনদের ইস্যু নিয়ে, সেই বিষয়ে দলগুলোকেই পারস্পরিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে তিনি বলেছেন। এবং অনেকটা তিনি বলেছেন যে 7 দিন বা এই সময়ের মধ্যে যাতে তারা একটা সিদ্ধান্তে আসে। যদি সেটি করতে না পারে দলগুলো, সেক্ষেত্রে সরকার হয়তো একটি সিদ্ধান্ত দেবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা আজকে আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডানে রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল, সহ সম্পাদক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক বিএনপি এবং উপদেষ্টা আমরা বিএনপি পরিবার। বাইরে রয়েছেন ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি, এবং সবশেষ রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, তিনি যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা আলোচনা করব বিশেষ করে জুলাই সনদ নিয়ে। আইন উপদেষ্টা যে বক্তব্যটি দিয়েছেন যে যেই মতদ্বৈততা তৈরি হয়েছে দলগুলোর মধ্যে জুলাই সনদ ইস্যুতে এবং গণভোট আগে পরে নিয়ে বেশ কিছু বিষয়ে, সেই আলোচনার আগে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রয়েছেন, যিনি আজকে যে বিএনপি মনোনয়ন তালিকা দিয়েছে, যিনি মনোনয়ন পেয়েছেন ইতিমধ্যে নরসিংদী 5 থেকে। আমরা মূল আলোচনা যাওয়ার আগে তার একটু অভিব্যক্তি আসলে শুনে রাখতে চাই। তিনি পেয়েছেন এবং পাশাপাশি একটি বার্তা আজকে যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সংবাদ সম্মেলন করেছে, সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে বেগম খালেদা জিয়ার নামটি এসেছে অনেক দিন পরে। অর্থাৎ যখন বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ, বেগম খালেদা জিয়ার জীবনের সংখ্যা অসুস্থতা নিয়ে টানা পড়েন একটা সময়ে, যেহেতু আমি নিজেও সেই সাংবাদিক হিসেবে সেগুলো কাভার করেছি, খুব একটা সংকটকালীন মুহূর্তের মধ্য দিয়ে তিনি গেছে। তিনি রাজনীতিতে ফিরবেন বা রাজনীতির মাঠে আসবেন বা মনোনয়ন প্রত্যাশী হিসেবে বা একজন প্রার্থী হিসেবে তার নাম ঘোষিত হবে, এটা আসলে তখন ওইভাবে হয়তো বা মানুষ চিন্তাও করেনি যে খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন। প্রত্যাশা করেছিল, আশা ছিল, কিন্তু হয়তোবা দোদুল্যমান অবস্থা ছিল। আপনার কাছে কি মনে হচ্ছে বেগম খালেদা জিয়া এই যে ফিরলেন, তার যে শারীরিক অবস্থা, আসলে সেই অবস্থায় তিনি কিভাবে এই নির্বাচন পরিচালনা, যদিও তারেক রহমানের নামও রয়েছে, আসলে কি খালেদা জিয়ার যে ইমেজ, খালেদা জিয়ার যে রাজনীতিতে যে ইমেজ, একটা পজিটিভ ইমেজ, সেটাকে কি আসলে মূলত ব্যবহার করা হবে এরকম কিছু কিনা? জি হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে এনটিভির দর্শক শ্রোতাদেরকে এবং রাজ্যে যারা আজকে এই এনটিভির টেলিভিশনের লাইভ টক শো দেখছেন, সবাইকে ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি আমার নরসিংদী 5 রায়পুরা, বিশেষ করে নরসিংদীর জনগণকে, যারা কিনা অনেক পরিশ্রম করে আমাকে সাপোর্ট দিয়েছেন, এবং আমার দল বিএনপিকে আমি ধন্যবাদ জানাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমাকে নরসিংদী 5 রায়পুরাতে নমিনেশন দেওয়ার জন্য। তো আমি এখানে একটা কথা বলবো, আসলে কি জানেন, যে কথাগুলো আপনি জিজ্ঞেস করলেন, আমি শেষটা দিয়ে শুরু করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসলে প্রকৃতপক্ষে, হ্যাঁ, উনি অসুস্থ, এবং অসুস্থতার মধ্য দিয়ে ওনার যে একটা
অ্যাক্টিভিটি, রাজনৈতিক অ্যাক্টিভিটি যেটা আছে, ধরেন উনি তো এখনও চেয়ারম্যান, পার্টির চেয়ারম্যান আছেন। পার্টির চেয়ারম্যান আছেন কেন? যেহেতু উনি সেই দায়িত্বটা পালন করতে পারেন বিদায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি সব কিছু দেখাশোনা করছেন, ভালো কথা, কিন্তু পার্টির চেয়ারম্যান কিন্তু এখনও আমাদের দেশ থেকে বেগম খালেদা জিয়া। এবং খালেদা জিয়া ওনার জনপ্রিয়তা, উনি আগে 5টি আসনে জয়লাভ করেছেন এবং এখন সেটাই বলছিলাম যে ওনার যে এই জনপ্রিয়তা বা এই যে ইমেজ, এটাকেই আসলে মূলত বিশেষ করে ওনার জনপ্রিয়তাটা, ওনার সততা, ওনার মানবতা এবং ওনার ভালোবাসা এবং ওনার যেই উন্নয়নের বা গণতান্ত্রিক যে চেতনা ওনার মধ্যে আছে সেটাকে ব্যবহার করার জন্য। এক কথা বলতে গেলে কি, একটা মানুষকে যদি আপনি পলিটিক্সে কিছুটা এঙ্গেজ রাখেন, তখন দেখা যাবে যে সে সুস্থ হয়ে যাবে, মানসিকভাবে অ্যাটলিস্ট সুস্থ হয়ে যাবে। আমার মনে হয় যে আজকে 3টা আসনে উনি নির্বাচন করবেন, এই কথা শোনার পরে আমি দেখতে পেয়েছি যে ওখানকার সাংবাদিকদের মধ্যেও একটা কেমন যেন একটা মানে আনন্দের একটা প্রফুল্লতা এসেছে যে ম্যাডাম 3টা আসনে ইলেকশন করবেন। তার মানে আমাদের নেতাকর্মীদের মধ্যে এসেছে, সারা বাংলাদেশে এসেছে। আমার মনে হয় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে সেই প্রফুল্লতাটা আরো বেড়ে গেছে। এই সংখ্যাটা তো ছিল আসলে তার অসুস্থতার কারণে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা বা দলীয় কর্মকাণ্ড থেকে কিছুটা যেহেতু উনি সেফ সাইডে ছিলেন। তো এখন মনে করেন রাজনীতির ক্ষেত্রে ধরেন শারীরিক পরিশ্রম যেটা আছে, কায়িক পরিশ্রম যেগুলো, সেটা তো আমরা করছি বা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করছেন, মহাসচিব করছেন, অন্যান্যরা করছেন। যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যে পরিশ্রমটা করেন সেটা তো উনি করতে পারেন না। ওনার অভিজ্ঞতা, যে ওনার অভিজ্ঞতার যে ভান্ডারটা আছে সেটা যে ইউজ করতে হয়, ওনাকে সে প্রফুল্লতা দিতে হবে। এবং সেই ক্ষেত্রে ওনাকে রাখতে চেয়েছেন কারণ ওনার যোগ্যতা, ওনার অভিজ্ঞতা, ওনার দূরদর্শিতা, পাশাপাশি ওনার পরামর্শ সব কিছু মিলিয়ে কিন্তু ওনার প্রয়োজন আছে বিদায় দল চেয়েছে। এবং দল কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু একা চাইলে হবে না, দল চেয়েছে, সবাই মিলে চেয়েছে বলে কিন্তু ওনাকে দিয়েছেন। আর উনিও আমি মনে করি, আমরা এখন মনে করি যে মনের দিক দিয়ে উনি অনেক সুস্থ হয়ে গেছেন। কাজে ওনার মনটা জনগণের কাছে একটু সেবা দেওয়ার জন্য, দলীয় প্রধান হিসেবে ওনার নামটা যখন ঘোষিত হয়েছে, আপনারা যারা নেতারা আছেন সারা দেশে তারাও হয়তো একটু চাঙ্গা, আমাদের মধ্যে চাঙ্গা ভাব এসেছে, আমরাও প্রফুল্ল হয়ে গেছে। কেন? কারণ নেত্রী 3টা আসন নির্বাচন করছেন, তার মানেটা কি? তার মানে উনি আমাদেরকে সেই পথটা আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাই না? এই চলার পথটাকে আরো সুগম করে দিচ্ছেন। তো এই জন্য বলি যে আসলে রাজনীতির ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের পলিসি নিতে হয়, যে পলিসিগুলি যুগের সাথে সময়ের সাথে তাল মেনে নিতে হয়। এবং যেমন রাজনীতির ক্ষেত্রে যখন কোনো সময় আছে কোনো লিডিং পয়েন্ট, আপনি কি বুঝছেন কি বুঝছেন না, কোন সময় লিড দিতে হবে, কোন সময় আপনাকে ব্যাকিংয়ে যেতে হবে, আবার লিড দিয়ে এগিয়ে যেতে হবে, সেই তেজস্ক্রিয়তা দেখায়া অনেক সময় কিন্তু এগিয়ে গিয়েও আবার আস্তে আস্তে গিয়েও সেই রাজনীতির সফলতা আনতে হয়। তা ওনার বুদ্ধি পরিক্রমায়, ওনার জীবনের অভিজ্ঞতার পরিক্রমায় আমি মনে করি ওনার বুদ্ধির ভান্ডারটা অনেক বড় শারীরিক পরিশ্রমের চাইতে। কাজেই শারীরিক পরিশ্রমগুলো আমাদের দিকে আসবে, এলাকার নেতা কর্মীরা সবাই কাজ করবে, দেখা যাবে ওনার এই শারীরিক পরিশ্রম। আমার শারীরিক পরিশ্রম দরকার আছে, কারণ আমাকে বাড়ি বাড়ি যেতে হয়, আমাকে ঘরে ঘরে যেতে হবে। কিন্তু এই যে নির্বাচনের সময় যে বিশাল যজ্ঞ বা বিশেষ করে বিভিন্ন এলাকায় গিয়ে গণসমাবেশ বা গণসংযোগ করা, সেই জায়গা থেকে হয়তো বা পেছন থেকে তারেক রহমান এবং ওই এলাকার লোকজন, ওখানে উনি আগেও নির্বাচন করেছেন এবং ওখানে ওনার নির্বাচন আগে ওইখানে জয়লাভ করেছেন, কাজে ওনার ফিল্ড অলরেডি করা আছে। আর ওনার নেতাকর্মী ওখানে কাজ করছে, দলীয় প্রধান হিসেবে তো অন্যদের কাছে যায়। তা উনি যতটুকু মিনিমাম করা দরকার ততটুকু উনি করবেন। আমি মনে করি ওনার প্রতি কতটুকু ভালোবাসা আছে এদেশের মানুষের, কতটুকু ভালোবাসেন, সেটা কিন্তু আবার নতুন একটা উদাহরণ সৃষ্টি হবে যে এই বয়সে এসে উনি 3টা আসনে আবার দেখবেন বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। আমরা এবারে একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে একটু যাব, বিশেষ করে আইন উপদেষ্টা যে বক্তব্যটি দিয়েছেন সেটি নিয়ে একটু ছোট করেই জানতে চাইবো। আমরা সময় যেতে এখন একটু কম, যে আপনাদের রাজনৈতিক দলগুলো বিশেষ করে জুলাই সনদ ঘোষিত হওয়ার পরে রাজনৈতিক দলগুলো কিন্তু আমরা দেখেছি এই জুলাই সনদ নিয়ে নানানভাবে কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। অর্থাৎ দীর্ঘ 6-7 মাস জুড়ে, ধরা যায় প্রায় 1 বছর জুড়ে জুলাই সনদের যে পরিক্রমা, পরবর্তীতে বৈঠক প্রায় 4 মাস জুড়ে, এইটাতে সেই দীর্ঘ সময়ে কিন্তু আমরা দেখিনি এই বিষয়টা। হয়তো আলোচনা, তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু সবশেষ যখন জুলাই সনদটা জমা দেওয়া হলো তখন এসে কিন্তু আপনারা এক ধরনের দ্বিধা বিভক্ত হয়ে পড়লেন গণভোট নিয়ে এবং জুলাই সনদের বৈধতা কী হবে, বাস্তবায়ন কীভাবে হবে। 7 দিন আপনাদের সময় দেওয়া হয়েছে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে। এরপর কিন্তু সরকারি সিদ্ধান্ত নেবে, কিন্তু এটা কি সম্ভব? আপনাদের মানে প্রক্রিয়াটা কি হবে? যদিও একটু বলতে চাই যে জামায়াতের একজন বলেছে যে প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকায় পালন করার কথা বলেছে। তা আপনার কাছে কি মনে হয়, আপনারা কি আসলে একমত হতে পারবেন? আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ সহালোচকদ্বয়, বিশেষ করে বকুল ভাই আজকে
বাংলাদেশের একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বহুল কাঙ্ক্ষিত মনোনয়ন পেয়েছেন। ওনাকে আমি অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মূলত আপনি যে বিষয়টা বলছেন যে 7 দিন সময় দিয়েছেন, আমরাও বুঝতেছি না যে 7 দিন আসলে কেন আবার নতুন করে লাগছে। তো এটা বড় কারণ হলো যে আমরা দীর্ঘদিন দেখেছি যখন ঐকমত্য কমিশনের সংস্কার নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, যখনই আপনার কিছু কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়ে গিয়েছে, তখন একটি কি দুটি বড় দল তারা দেখা যায় আপনার এই পুরো বিষয়টাকে ভাসিয়ে আরেক দিকে নিয়ে গিয়েছে। মানে যেই পয়েন্টে আলোচনা ছিল, আলোচনা থেকে আপনার দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিয়ে গিয়েছে। একটা উদাহরণ হিসেবে যদি দেখেন, উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে মোটামুটি সবগুলো রাজনৈতিক দল একমত হয়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত বিএনপিও একমত হওয়ার পথে ছিল। এমন একটা সময় আমরা দেখেছি ঢাকায় বড় বড় জনসমাবেশ হচ্ছে, লক্ষাধিক লোকের আগমন ঘটছে যে পিআর লাগবে, নিম্নকক্ষে পিআর লাগবে, যেটা আসলে আলোচনার বিষয়বস্তু ছিল না। এটার মাধ্যমে আবার দেখা গেল যখন জুলাই সনদ আপনার স্বাক্ষরিত হবে, তার পূর্ব পর্যন্ত আপনার জামাত ইসলাম বলল যে তারা কোনোভাবেই নিম্নকক্ষে পিআর ছাড়া সনদে স্বাক্ষর করবেন না। সকালবেলা পর্যন্ত যেটা বললেন, দুপুরবেলা তারা খুব সুন্দর করে স্বাক্ষর দিয়ে চলে আসলেন। আবার এখন দেখা যাচ্ছে যখন গণভোটে সবগুলো রাজনৈতিক দল রাজি হয়েছে, যদিও আলোচনার সুবিধার্থে বলে রাখি, গণভোট কিন্তু আমাদের প্রস্তাবনা ছিল না। আমরা শুরু থেকে এখন পর্যন্ত পিওরলি গণপরিষদ নির্বাচন চেয়েছি এবং নতুন সংবিধানে চেয়ে এসেছি এখন পর্যন্ত। কিন্তু পরবর্তীতে গণভোটে আপনারা রাজি হয়েছেন আর কি? যে গণভোটে রাজি হয়েছে, কারণ রাজনৈতিক সমঝোতা হলো এটাই, সবাই যার যার জায়গা থেকে একটু ছাড় দিবে, এগিয়ে আসবে গণপরিষদ। জি, আমরা গণভোটে রাজি হয়েছি। এখন গণভোটে যখন রাজি হয়েছি, বিএনপি রাজি হয়েছে, বিএনপির বড় ভাই সামনে আছে। আসলে আমরা কোনো বিদ্বেষের জন্য বলছি না, শুরু থেকেই বিএনপির সংস্কারের অনেকগুলো টপিক নিয়ে বিএনপির অনেকগুলো স্কেপটিসিজম ছিল। তারপর আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু বিএনপি মোটা দাগে কাছাকাছি চলে এসেছিল। কিন্তু যখন যে গণভোটে বিএনপি একমত হয়েছে, এখন আসছে যে গণভোট আসলে আমরা চিন্তা করছি গণভোট কিসের ভিত্তিতে হবে। আপনি যে গণভোট দিবেন, এটা কি অধ্যাদেশের ভিত্তিতে হবে নাকি এটা আপনার একটা নতুন আদেশের মাধ্যমে, অধ্যাদেশের চেয়ে বড় কিছু যেটা পরবর্তীতে ইরিভার্সেবল হবে। এখন সেটা নিয়েও তো দেখা গেল যে রাষ্ট্রপতি এবং সরকার প্রধান, আপনারা বলছেন সরকার প্রধান, কিন্তু আলোচনাটা যদি এটাই হয় যে আদেশ হবে না অধ্যাদেশ হবে, আমার পাশে ব্যারিস্টার জুবায়ের ভাই বসে আছেন, উনি আরো বিস্তারিত বলতে পারবেন, তাহলে এটা একটা সুস্থ আলোচনা যে অ্যাকচুয়ালি আমরা প্রক্রিয়াগত আলোচনায় করছি। কিন্তু আলোচনাটা কোথায় চলে গিয়েছে? গণভোট কি নির্বাচনের, জাতীয় নির্বাচনের দিন হবে না আগে হবে? এখন দেখেন পুরোপুরি ঠেলাঠেলিটা কোথায় লাগছে যে কবে গণভোট হবে। ভাই, আমার দরকার হলো যে এখানে বিয়েটা হওয়া, এটা জুলাই মাসে বিয়ে হবে না ফেব্রুয়ারিতে বিয়ে হবে এটা গুরুত্বপূর্ণ না, বিয়েটা হবে কিনা এটা গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে এখানে আদেশের ভিত্তিতে যে গণভোট হবে, আদেশ নিয়ে কথা বলছে না, আদেশটাকে হারিয়ে ফেলেছে। আমরা এনসিপি এই জায়গায় বলতে চাই যে জামাত ইসলাম এবং বিএনপি তাদের দুজনকেই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। আজকে বিএনপি যখন নির্বাচনের প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে, সারা দেশে সত্যিকার অর্থে একটা নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। কিন্তু দেখেন, নির্বাচনী আমেজ যখন তৈরি হয়েছে, আপনি জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আপনি এটা সাইন করে ফেলেছেন, সাইন করার পর এখন বিএনপির একজন রাজনৈতিক নেতা বলছেন যে জুলাই সনদের দরকার নেই, অথচ আপনার জুলাই সনদের আইনি ভিত্তির জন্য সালাউদ্দিন সাহেব ঐকমত্য কমিশনের মধ্যেই বলেছেন আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চাই, আইনি ভিত্তির জন্য যা যা প্রয়োজন হয় তারা সেটা করবেন। এবং গণভোটের প্রস্তাবও তারা কিন্তু আপনার খুব অল্প আয়েসে একমত হয়ে গিয়েছেন। সেই জায়গায় আপনি জুলাই সনদ বাস্তবায়ন না করে, আইনি ভিত্তি না দিয়ে আপনি কিভাবে নির্বাচনের দিকে যাবেন? এখানে আমরা মনে করছি এটা এনসিপি না, এনসিপি এখন এমন একটা জায়গায় আছে, আমরা আপনি যদি খুব অ্যানালাইসিস করেন পুরো সংস্কার প্রক্রিয়া এটা মধ্যবর্তী অবস্থানে আছে। কিন্তু এখন একসাথে মানে এই সময়ের ভিতরে আপনারা একমতে আসা সম্ভব? আমরা তো একমত হয়ে আছি, আমাদের তো একমত হওয়ার কোনো আপনার দ্বিমত, কারোর সাথে দ্বিমত নাই। তাহলে সরকারের কোর্টে যাবে কিনা? মানে সরকার যেটা বললো যে আপনারা যদি না করতে পারেন, সম্মত না হতে পারেন, তাহলে তারাই একটা সিদ্ধান্ত, যেই বল দিয়ে আপনার সরকারের কোর্টে বল ঠেলে দেবেন কিনা, গোল পোস্টে লাগালে গোল হবে, কাউন্ট হবে, সেই বলটা এনসিপির পায়ে। কিন্তু মারামারি করতেছে এবং বিএনপি এবং জামাত কিনে মারামারি করছে, ওই নিম্নকক্ষে পিআর হবে না হবে, এখন গণভোট আগে হবে না পরে হবে। আমরা বলছি যে সাবস্টেনশিয়াল, যে কিভাবে হবে সেটা নিয়ে আলাপ করেন, কবে হবে সেটা নিয়ে আলাপ করেন। বুঝতে পেরেছি জনাব জুবায়ের। আসলে আদেশ এবং অধ্যাদেশের কথাটা যেটা বলছে, ওনারা যেটা বললেন সেটা যদি আসলে যেই আমরা তো একটা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মানে প্রধান উপদেষ্টা কি আসলে সেটা জারি করতে পারেন কিনা, মনে হয়তো না। না, আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে এখন পর্যন্ত তাতে পারা যায় না। যদি করা হয় সেটা একটা নতুন প্রেসিডেন্ট তৈরি হবে, সেটাই বলছি। না, সেই ক্ষেত্রে আপনাদেরকে যে সময় দেয়া হলো, মানে আপনারাও একটা রাজনৈতিক দল, রাজনৈতিক দলগুলোকে একটা সিদ্ধান্তে আসতে বলেছেন, সেইটা কি আসলে আপনারা যেভাবে চতুর্মুখী হয়ে আছে দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত এবং এনসিপি, সেখানে এই 7 দিন বা 8 দিন বা 10 দিন যেটা আসলে গত 1 বছর ধরে চলছে, সেটা এখন 7 দিনে চলে আসলো, সেই 7 দিনও কি সম্ভব?
এটা একটা ভালো দিক যে 7 দিনে আসছে। এটাকে আলটিমেটাম অনেকে বলেছে, বাট না, আমি আলটিমেটাম বলতে চাই না, কিন্তু একটা সময় তো বেঁধে দেওয়া হয়েছে। বলেছে যে এটা আলটিমেটাম না, এটা একটা আহ্বান। এখন রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হইতে হবে। আমরা যখন এলাকায় নির্বাচনের জন্য যাই, মানুষ প্রথমেই প্রশ্ন করে নির্বাচনটা হবে কিনা, আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখন প্রধান উপদেষ্টা বলছে, রাজনৈতিক দলগুলো কথা বলছে, মানুষ কিন্তু বিশ্বাস করছে না। প্রবলেমটা কোথায়? প্রবলেম হলো রাজনৈতিক দলগুলো মানুষের ঐক্যের সূত্র তৈরি করতে হবে। আমাদের যে নির্বাচনের ইকোসিস্টেম আছে, এই ইকোসিস্টেমে আপনার ধরেন সরকার একটা কম্পোনেন্ট, ইসি একটা কম্পোনেন্ট, তারপর জনগণ একটা কম্পোনেন্ট, রাজনৈতিক দলগুলো একটা বড় কম্পোনেন্ট। এই রাজনৈতিক দলগুলো এক একজন এক এক রকম কথা বলছে, সকালে একটা বলছে, বিকালে একটা বলছে, কাদা ছোড়াছড়ি করছে। এগুলোর ভিত্তিতে যেটা হয়, মানুষ পাজেলড হয়ে যাচ্ছে। তো এখন এইটার কারণে কি রাজনৈতিক দলগুলো মনে হয় যে নির্বাচন হবে কিনা, দায়িত্বশীল হইতে হবে যে আমি আসলে কতটুকু করতে পারবো, কতটুকু করতে পারবো না, মানুষের আকাঙ্ক্ষাটা কি। এখন রাজনৈতিক দলগুলো গায়ের জোরে যদি একদিকে যায়, মানুষ এগুলো পছন্দ করে না। আপনারা ধরেন অনেক ভূমিকা আছে যেটা জামাত নিচ্ছে, মানুষ পছন্দ করে না। অনেক ভূমিকা আছে যেটা বিএনপি নিচ্ছে, মানুষ পছন্দ করে না। কিছু ভূমিকা হয়তো আমরা নিচ্ছি যেটা হয়তো মানুষ পছন্দ করে না। মানুষের আকাঙ্ক্ষাটাকে বুঝতে হবে। যদি আমরা মানুষের আকাঙ্ক্ষা ধারণ না করতে পারি এবং এই সংস্কার যদি আমরা না করতে পারি, কিন্তু সব দলই তো, তাহলে এই ধরনের অভ্যুত্থান আবার আসবে। কিন্তু সব দলই তো দাবি করে তারা জনগণের আকাঙ্ক্ষা বুঝেই কাজ করে। না, এটা জরুরি কেন? দাবি করে কেন? জরুরি কেন? যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে আপনি কিসের ভিত্তিতে নির্বাচন করবেন? কোন আইনে নির্বাচন করবেন? নির্বাচন তো হওয়ার কথা আরো অনেক পরে। এখন যে নির্বাচনটা করতেছেন, এটা সংবিধানের কোন ধারায় করবেন? কোন শক্তিতে করবেন? কোন শক্তি নাই তো। এই গভর্নমেন্টের বৈধতা কি? কিছুই নাই তো। তো এই জন্য মানুক বা না মানুক, সবগুলো দল আমি বিশ্বাস করি একমত হবে এবং 7 দিনের মধ্যেই হবে। এখন যেটা হয়, স্ট্যান্ডবাজি হয় এখানে। ধরেন আমি পিয়ার মনে চাই বা না চাই, যেহেতু আমার সহপাঠীরা চাচ্ছে, সহযোগীরা চাচ্ছে, আমার এটার সাথে সুর মিলাইতে হবে ঐক্যের স্বার্থে, এই ধরনের কিছু স্ট্যান্ডবাজি আছে, এগুলো হচ্ছে। আবার ধরেন মাঠকে গরম রাখার জন্য অনেকগুলো দাবি দেওয়া মানতে দেরি করতেছে অথবা বলছে। আবার ধরেন আওয়ামী লীগের ভোট টানার জন্য কেউ কেউ বিভিন্ন রকম কথা বলছে। তো এই যে কাঠামোর বিষয়, সেটা হলো আপনার যে বন্দোবস্তটা হওয়ার কথা ছিল, এই বন্দোবস্ত কিন্তু হয় নাই। ইভেন জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়েও যায়, তাও আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা, যে বন্দোবস্তের আকাঙ্ক্ষা আছে, এটা কিন্তু হয় নাই। বন্দোবস্তটা কি হচ্ছে দেখেন, প্রত্যেকটা দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়ে বলতেছে যে মানে আমার পছন্দ মতো ডিসি লাগবে, আমার এসপি লাগবে। এটা মানে বিএনপিও একই কথা বলছে, জামাতও একই কথা বলছে, এনসিপিও একই কথা বলতেছে। এই যে প্রবলেমটা, আমরা একটা ইকোসিস্টেম তৈরি করব, এটার মধ্যে নাই। সবার উচিত যে আমার সিস্টেমটা হলো একজন অনেস্ট অফিসার থাকবে, মানে কিন্তু সবাই নিজেদের মতো করে গোছাতে চায়। রাইট, আমার লোক লাগবে। কেন আমার লোক লাগবে? আপনার যদি একটা সিস্টেম ডেভেলপ করা যায় যে সৎ থাকবে, প্রত্যেকের জন্য সিমিলার ব্যবহার করবে, ইম্পার্শিয়াল ব্যবহার করবে, তাহলে তো আমার লোক দরকার নাই, সবার লোকই আমার লোক। বুঝতে পারছি। এখানে প্রশাসনে যে লোক থাকবে প্রত্যেকে আমাদের লোক। তিনি সৎ হলেই তো সবাই হয়ে যায়, এটা সবার প্রতি সমান আচরণ করবে। সবার চেষ্টা হলো আমাদের লোক লাগবে। এটা হলো আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। বড় দলগুলোর বড় মানসিকতা দেখাইতে হবে, অর্থাৎ কারো উপরে কেউ আস্থা রাখতে পারছে না। 7 দিনের মধ্যেই আমরা ইনশাআল্লাহ একটা সমাধান দেখতে পাবো। না, এই যে আপনি নিজেই বললেন যে এক ধরনের আস্থার সংকট, কেউ কারোর উপর আস্থা রাখতে পারছে না, তারপরে বলছেন 7 দিনের মধ্যে সম্ভব। নিশ্চয়ই এই প্রশ্ন না, আস্থার সংকট তো থাকবেই। সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল, আপনার কাছে একটু জানতে চাই, আপনারা আজকে আপনার দল মনোনয়ন ঘোষণা করেছে প্রার্থীদের, এবং বিশেষ করে 237টি আসনে, এবং ফাঁকা রেখেছে বাকি আসনগুলো, এবং দলের মহাসচিব বলেছেনও যে যুগপৎ আন্দোলনে যারা আপনাদের সাথে শরিক ছিল তাদেরকে হয়তো বা তাদেরকে এখানে অ্যাকোমোডেট করা হবে, বা আপনাদের কাউকেও দেওয়া হতে পারে দলের পক্ষ থেকেও, সেগুলো পরবর্তী বিবেচনাধীন রয়েছে। কিন্তু আমি আপনার কাছে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে এনসিপির একজন নাসির উদ্দিন পাটোয়ারি, নিশ্চয়ই তিনি একটি বক্তব্য দিয়েছেন আপনাদের এই প্রার্থিতা চূড়ান্ত তালিকা ঘোষণা করার পরে। তিনি বলেছেন যে বিএনপির যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, বেশিরভাগই বিএনপির, তার ভাষাটা এরকম যে গডফাদারদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে,
এবং বলেছেন যে যারা তরুণ প্রার্থীদেরকে খুব একটা প্রাধান্য দেওয়া হয়নি, এবং তিনি বিএনপির তরুণ প্রার্থীদেরকে বলেছেন যে এনসিপির দরজা খোলা আছে যদি তারা মনোনয়ন পেতে চায়। এই বক্তব্যের আসলে আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাপার হচ্ছে কি, উনি ওনার অ্যাঙ্গেল থেকে বলছেন, উনি যতটুকু বুঝেন, ওনার বোঝার যে ক্ষমতা আছে সেটা দিয়ে উনি বলছেন, সেই দিক দিয়ে উনি ঠিক আছেন। কিন্তু আমরা যেটা করছি, আমাদের দলের যে হাইকমান্ড যে সিদ্ধান্ত নিচ্ছে, ধরেন অনেক ক্যালকুলেশন আছে। ইয়ং জেনারেশন, আমরা কি ইয়ং জেনারেশনে পড়ি না? বা আমাদের যে বয়োবৃদ্ধ যারা আছেন, ওনারা তো সারা জীবন দলের জন্য খেটেছেন, তাই না? ত্যাগ করেছেন অনেক কিছু, এবং 17টা বছর অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, মামলা হামলা সমস্ত কিছুতে ওনারা কষ্ট করেছেন। এগুলো বিবেচনা নিয়ে কিন্তু করা হয়েছে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে দল যখন কোনো সিদ্ধান্ত নেয়, বিশেষ করে বিএনপির মতো একটা বড় দল, আমার মনে হয় যে আমরা দেখি চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। ধরেন আপনি ইচ্ছা করলেই নির্বাচনের 1 মাস 6 মাস বা 1 বছর আগে নামলেন আর নিজেকে খুব বড় নেতা বানাইলেন, তা নয়। এর অতীত হিস্ট্রি কিন্তু আছে। এখন যে নেতা তার 70 ইয়ার্স ওল্ড এসে সে তার জীবনের সমস্ত সময় দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, ওই আসনে যদি একটা অল্প বয়সে একটা নেতা আসে, তাহলে তার তো জীবনের আরও সময় আছে, সে ইলেকশন করতে পারবে, তার সে আরও অভিজ্ঞতা নিয়ে করতে পারবে। এখন অভিজ্ঞতা তো একটা বয়স লাগে। তো ওই ভাই যে কথাটা বলছেন পাটোয়ারি সাহেব, ওনারও তো অভিজ্ঞতার একটা বয়স লাগবে। সে বয়স পার হলে গিয়ে উনি সেটা বুঝবেন। আর উনি ওই বয়সটা পার হননি বলে উনি বুঝতে পারছেন না এখনো যে বয়সের কি মূল্যায়ন, তাই না? সেই জন্যই নবীন এবং প্রবীণ দুটো সমন্বয় কিন্তু উনি করেছেন। এবং এইবারকার যে মনোনয়ন দেওয়া হয়েছে, যে সিলেকশন হয়েছে, আমি মনে করি সবচেয়ে ভালো সিলেকশন হয়েছে। কারণ প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন আমাদের একটা সিলেকশন যেটা কিনা আমাদের যখন নাকি তফসিল ঘোষণা করা হয়, তারপর যখন নাকি মনোনয়ন ডিক্লারেশন হতো, তখন আমরা 20 থেকে 25 দিন সময় পাইতাম, যাতে কিন্তু আমরা ওই আমাদের মধ্যে যারা প্রতিদ্বন্দ্বী ছিল তাদের সাথে বসার সুযোগ পেতাম না। এবার দেখেন সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, কিন্তু চলে আসছে এটা 3 মাস আগে। তার মানে এটা কি, আমরা যোগ উপযোগী করছি কখন কোনটা কি করতে হবে সময়ের সাথে তাল মিলিয়ে। কিন্তু সেই জন্যই বলি যে সিলেকশনটাও ঠিক এমনইভাবে হয়েছে যে এই সময় সিলেকশন করলে তাদের মূল্যায়নটুকু করা, তাদের কন্ট্রিবিউশনটা কতটুকু সেটা যাচাই বাছাই করে। তাই বলে আমি মনে করি যে দলের সিলেকশন সবচেয়ে বেটার সিলেকশন হয়েছে। এবং এই সিলেকশনে বিএনপি আমি মনে করি যে 237টার মধ্যে 237টাই জয়লাভ করতে পারবে। এটা আমার প্রকৃতভাবে ধারণা। এটা আমি আমার নিজেকে দিয়ে বলতে পারি। এবং আমি আমার আশপাশে যে 3টা ডিক্লারেশন হয়েছে, 3টাতে একটা তো ফেল করবে না। কাজে আশপাশের জেলাগুলো যেগুলো দিয়েছে আমি তো অ্যানালাইসিস করেছি। আমি নিজেও কিন্তু অ্যানালাইসিস একটা সেল আছে আমার নিজস্ব 300 আসনের জন্য, কে প্রার্থী হচ্ছে, কার কি ব্যাকগ্রাউন্ডে কী আছে, আমি নিজে কিন্তু অ্যানালাইসিস করে আমি দেখেছি যে পারফেক্ট একটা ডিসিশন নিয়েছে। এখন মনে করেন কিছু কিছু আসনে খালি রেখেছে। খালি রাখার উদ্দেশ্য এই নয় যে শুধুমাত্র শরিকদেরকে দেওয়া হবে। দেখা গেছে এখানেও আমাদের যে নেতা আছেন, একাধিক প্রার্থী আছে, দেখা গেছে এখানেও তারা হাড্ডাহাড্ডি লড়াই করছেন একে অপরের সাথে। এবং দেখা গেছে যে একজন প্রবীণের সাথে একটা নবীনও যুদ্ধ করছেন, কিন্তু কাজে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এখন হয়তো পেতে চাচ্ছেন, এবং এই যে মনোনয়ন দৌড়ে দেখা গেছে সবাই কাছাকাছি আছেন, হয়তো বা 19-20 এরকম কম বেশি আছে। কেউ তার সবাই তার সমান হবে না, কম বেশি হবে। এখন এই ক্ষেত্রে মনে করি যদি ধরেন 10-25 এরকম হয়, তাহলে ডিফারেন্স বেশি। যার 25% যোগ্যতা সম্পন্ন তাকে দিয়ে দেওয়া হবে। এক কথা বলতে ডিফারেন্স যেখানে বেশি সেগুলো ছেড়ে দিচ্ছে। আর যেখানে তখন হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সেখানে দেখা যাচ্ছে তাদেরকে যাচাই বাছাই করে তারপর বোঝায় শোনায় তারপর একজনকে সিলেকশন দেওয়া হবে। এরকমই তো। এরপরও যদি আমাদের শরিক দলগুলো কেউ থাকে যে তাকে এখানে দিলে সেটা উঠায় নিয়ে আসতে পারবে, তা ওই লোকটা কি সেরকম যোগ্যতা সম্পন্ন কিনা সেটাও দেখতে হবে। শুধুমাত্র ওই কলা গাছ খাড়া করলে কিন্তু খালি হবে না, একজন যোগ্যতম লোকও সেখানে দেওয়া লাগবে যাতে মানুষ সেটাকে গ্রহণ করে। এগুলো কিন্তু দল যাচাই বাছাই করছে বিধায় কিন্তু সময় নিয়ে 237 করেছেন। আরও যে বাকি আছেন 63 জন, সেই 63 জনের কিন্তু আপনার পর্যায়ক্রমে হয়ে যাবে। তো আমি মনে করি দলের সিলেকশন সবচেয়ে সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে। এবং আগামী দিনে আপনারা দেখতে পারবেন, আমি বলে দিচ্ছি 237টার মধ্যে 237টা চলে আসবে, এবং বাকি যে 63টা আসবে সেখানে তো ভালো সংখ্যক চলে আসবে। আর এনসিপি তরুণরা বাদ পড়েছে এবং আহ্বান করেছে যে তরুণদেরকে উনি যে আহ্বান করছেন, আমি সেটাই বলবো যে ওনারা তো নির্বাচন করতে পারে। আমাদের দলের অনেক শাখা প্রশাখা আছে। যেমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিন্তা করেন যে একটা তরুণকে তাকে দিয়ে আমি এই দলটা চালাবো, তাকে দিয়ে আমি অঙ্গ সংগঠন চালাবো, বা তাকে আমি রাজনীতি করাবো, সবাইকে আমি ওই
মনোনয়নের অথবা নির্বাচনী ব্যাটেলফিল্ডে নিয়ে আমি ছাড়বো না। যে মনোনয়নের ব্যাটেলফিল্ডে থাকবে তাকে সহযোগিতা করার জন্য দলীয় কিছু লোক দরকার, সেই ইয়াং জেনারেশন সেখানেও দরকার, তারা মাঠে কাজ করার জন্য সারা বাংলাদেশ তারা ঘুরে বেড়াবে, অঙ্গ সংগঠনকে সাপোর্ট দেবে। সেই জন্য কিন্তু জিনিসটা ত্রিমুখী কিন্তু সিলেকশন। এখন ওনাদের তো আসলে ইয়াং জেনারেশন যে একটা কথা আছে সেটা নিয়ে ওনারা চিন্তা করেন, ওনাদের আর এর ভিতরে যে ইয়াংয়ের ভিতরে যে কিছুটা মশলা মগজে থাকা দরকার সেটা কিন্তু চিন্তা করেন না। সেটা কিন্তু আমরা চিন্তা করি বিদায় কিন্তু আমাদের অনেক ভেবেচিন্তে কথা বলতে হয়, ভেবেচিন্তে কাজও করতে হয়। যার ধরুন কিন্তু বিএনপি নামক সংগঠনটি এত ধাক্কা খাওয়ার পরেও কখনো পিআর, কখনো গণপরিষদ, কখনো গণভোট, কত কিছু হলো, বিএনপি কিন্তু তার যোগ্যতা দিয়ে যাচাই বাছাই করে কিন্তু সে কিন্তু তার জনপ্রিয়তার দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে, তাকে কিন্তু পিছনে ফেলতে পারছে না কেউ। তো আমি মনে করি যেমন জামাত কত ফলস আইডি দিয়ে আপনি দেখেন কত মিথ্যা অপপ্রচার করেছে, তাই না? বিএনপি যদি একটা মিথ্যা অপপ্রচার করতো আমার মনে হয় সে 24 আওয়ারের ভিতরে তাকে বহিষ্কার করে দিত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারণ আমার দল ওইটা করে। কিন্তু আপনি দেখেন জামাতের এই যে ফলস আইডিগুলো আছে, জামাতে ইসলামী লক্ষ্মীপুর শাখা, জামাত ইসলামী এবং শাখা বিভিন্ন দেখেন মিথ্যা অপপ্রচার বেড়ে গেছে, কিন্তু কেউ কিন্তু কোনো অ্যাকশন নেয় না। একটা অ্যাকশন নিয়েছে দেখছেন? তাহলে ইসলামের নামে যারা মুনাফিকি করছে তারা কীভাবে ইসলামের প্রচার করবে? ধরেন আপনার নাম কামরুল ইসলাম, আপনার নাম কামরুল, সাথে ইসলাম থাকলে কি আমি ইসলামের মালিক? জামাতে ইসলাম তার সাথে না ইসলাম হয়েছে বলে সে ইসলামের মালিক? আশরাফুল ইসলাম যদি হয়, তা ইসলাম যদি আমার নামের পাশে থাকে তা আমি কি ইসলামের মালিক? বা আমি ইসলাম দিয়ে কি আমি কোরআনের দাওয়াত দিয়ে কোরআনকে বিক্রি করতে পারবো, ব্যাসকে বিক্রি করতে পারবো? এই যে অপপ্রচার এগুলো কিন্তু মানুষ বুঝে ফেলছে অলরেডি। গ্রামাঞ্চলে মানুষ এখন মসজিদে জায়গা দেয় না, নামাজ পড়তেও জায়গা দেয় না তাদেরকে, কারণ নামাজ পড়ার রেখে তারা বৈশা ও ইসলামের বিরুদ্ধে কথা বলবে। তো ওই দিন ওনাদের ভাইরা বলছেন যে বাটপাড়ি করে ভণ্ডামি করে মসজিদ থেকে এগুলো যাতে বন্ধ করে, সঠিক কথাটাই বলছে। তো আমি মনে করি যে ইসলামকে জায়গায় রাখা উচিত, ইসলামকে নিয়ে রাজনীতি নিয়ে এসে ইসলামকে ধ্বংস করা ঠিক না। এগুলো আসলে এক এক দলের এক এক ধরনের স্ট্র্যাটেজি নেয়, কিন্তু এই স্ট্র্যাটেজি নিয়ে যদি আপনি ইসলামকে প্রশ্নবিদ্ধ করেন তাহলে কিন্তু ইসলামটা হালকা হয়ে গেল, কোরআন হালকা হয়ে গেল, তাই না? আরও তো ইসলামিক দল আছে, তারা কি বলো? তারা তো তাদেরকে পছন্দ করে না, তাদের মওদুদি যে আচরণ, মওদুদি ইসলামকে পছন্দ করে না। দলগুলো তো এখন একটা বিষয় আবার অনড়, তারা নতুন করে আন্দোলনদের কথা বলেছে যে জুলাই সনদ টনদ নিয়ে যে আপনাদের মধ্যে মতদ্বৈততা এবং তাদের যে পিয়ার পদ্ধতি সব মিলিয়ে 5 দফার মতো আছে আর কি। তো এইটা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? আমি আপনাকে বলি যে পিয়ার নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, অনেক ধরনের কথা চলবে, দাবি থাকতে পারে, রাস্তা যেতেই পারে, তারও ইচ্ছা, তার অধিকার, সে গণতান্ত্রিক প্রক্রিয়া, সে দাবি দেবেই, রাস্তা যাবে, রাস্তা গেলে যে সব পেয়ে যাবে আর দেশের জনগণ সব মেনে নেবে সে তো হয় না। রাস্তা শুধু সে যাবে কেন, আরও তো লোক আছে যেতে পারে না। ওনার যদি সংখ্যায় হয় 10%, আরও তো 90% লোক আছে, তারাও তো যেতে পারে যে আমরা এটা চাই না। কারণ পিয়ার যে টোটাল একটা ফলস, টোটাল একটা বোগাস বা টোটাল একটা ধোঁকা দেওয়ার মতো একটা সিস্টেম, এটা অলরেডি প্রমাণ হয়ে গেছে। আপনার কাছে কি মনে হয় যে আসিফ নজরুল যে বক্তব্যটি দিয়েছেন মাননীয় উপদেষ্টা, সে অনুযায়ী আপনারা একটা সিদ্ধান্তে যেতে পারবেন? জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট আগে পরে সব মিলিয়ে মানে একটা 7 বা ততোধিক সময়ের মধ্যে কি যাওয়া সম্ভব? আমি আপনাকে একটা কথা, বিএনপি এখানে কি বলেছে? বিএনপি বলেছে নির্বাচনের দিন গণভোট এবং ওটা হওয়ার জন্য। দোষটা কোথায়? আলাউদ্দিন মোহাম্মদ যেটা বললো যে যেখানে আসলে সনদ বাস্তবায়নের বিষয়ে আদেশ অধ্যাদেশের বিষয়ে এখনো কিছু হয়নি, সেখানে গণভোট আগে পরে নিয়ে এই না ঠিক আছে, যে সিদ্ধান্তে আসুক, অ্যাটলিস্ট তো লাস্ট পর্যায়ে যেটা আসছে যে গণভোটটা হবে ইলেকশনের দিন, আমরা বলছি, ওনারা বলছেন আগে হওয়ার জন্য, তাই না? তা আমার কথা হলো যে আমার একই দিনে হলে আমার টাকা বাঁচবে, 3000 কোটি টাকা বাঁচবে। আপনার মনে আছে যে আব্দুল আল মুহিত ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, ওনাকে হলমার্ক কেলেঙ্কারিতে ওনাকে প্রশ্ন করেছিল যে 3000 কোটি টাকা চুরি হয়ে গেল, আপনার কিছু বলছেন? তখন উনি বলছে চিকেন টাং, এটা চিকেনের একটা মাংসের চাইতে নাকের মানে জিব্বার মাংসটার মতো এত ছোট্ট একটা অংশ, এটা 3000 কোটি টাকা এমন একটা অংশ যেটা গণনা করার মতো না। তার মানে কি হলো, শেষ পর্যন্ত দেশটাকে লুটে পুটে খেয়ে শেষ করে দিল না? মানে আমার কথা হলো 3000 কোটি টাকা আমরা গায়ে লাগে না। আজকে যে বেকার হইতে হইতে দেশটা শেষ হয়ে গেছে, আজকে প্রত্যেকটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছে, বেকার বাড়তে বাড়তে আমি তো চ্যালেঞ্জে বলতে পারি জুনের পরে সরকারি কর্মকর্তারা বেতন পাবে না বাংলাদেশে। কারণ পাবেন কোথেকে? আপনি ব্যাট ট্যাক্স কে দেবে? সব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, কারো মাথা ব্যথা নাই, খালি লাফালাফি। এই যে বললাম না, অভিজ্ঞতা, বয়স একটা ফ্যাক্টর, যে সময় পার করছে আমি ঠিক, কিন্তু এই যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হচ্ছে, ইন্ডাস্ট্রিগুলো কে চালাবে? আপনি বলেন তো, প্রত্যেকটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে তাদের 90% ইন্ডাস্ট্রির কাজ বন্ধ হয়ে গেছে। তা আমরা লাফালাফি করছি, গণভোট এইটা সেটা এটা করতেছি, সময় পার করতেছে, কিন্তু কেউ অর্থনীতি নিয়ে চিন্তা করছে না। আমি একটু আলাউদ্দিন মোহাম্মদের কাছে আপনার এই বিষয়টা একটু জানতে চাই যে ইসলামিক দলগুলো নিশ্চয়ই 6 দফার একটা আন্দোলন করার একটা ঘোষণা দিয়েছে,
এইটা কি নির্বাচনে কোনো প্রভাব ফেলে? মানে যখন নির্বাচনের যেহেতু প্রার্থীরা চূড়ান্ত করছে, আজকে একটা সংশ্লিষ্ট সূত্র দেখা গেছে যে আপনাদেরও বেশ কয়েকটি আসনে প্রার্থিতা দেয়া হয়েছে, যেমন ঢাকা 11, ঢাকা 18, এরকম বেশ কয়েকটি এসেছে। যদিও দলীয়ভাবে আপনারা এখনও সেটা চূড়ান্ত ঘোষণা করেননি, কিন্তু সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। প্রশ্নটা বা জানার আগ্রহটা হচ্ছে যে ইসলামিক দলগুলো এরই মধ্যে যে কর্মসূচি দিল, সেইটা আসলে কতটা প্রভাব ফেলবে? আমার মনে হয় কিছুটা তো প্রভাব ফেলবেই, এবং এটা প্রত্যাশিত না যে জুলাই সনদ বাস্তবায়নে জটিলতা তৈরি হবে, যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট, আগে পরে গণভোট আলাদা কিছু না, মানে মানে 6 দফা তাদের এইটা সরকারকে মানার বিষয়ে তো মূল জায়গাটা হাসান ভাই, এটা হলো যে জুলাই সনদ বাস্তবায়ন আমরা কিন্তু বারবার এই বিভিন্ন আলাপ আলোচনার মধ্যে ঢুকে মানে মূল জায়গাটা হারিয়ে ফেলছি। জুলাই সনদে সবাই স্বাক্ষর করেছে, সেখানে এনসিপি এবং 4টা বাম দলীয় রাজনৈতিক দল স্বাক্ষর করে নাই। এখন সবাই স্বাক্ষর করেছে, একটা আশ্বাস পেয়ে স্বাক্ষর করেছে যে এই সনদ সরকার বাস্তবায়নের রাস্তা তৈরি করবে। এনসিপিও আশ্বাস পেয়েছে, এনসিপি মনে করেছে তারা গণঅভ্যুত্থানের পরবর্তী যে রাজনৈতিক দল হিসেবে তাদের অনেক শীর্ষ সমন্বয়কদের নেতৃত্বে গড়া দল, সো তাদের কাছে জনগণের এবং জুলাই যে যোদ্ধা আছে, আহত আছে, তাদের চাওয়াটা অনেক বেশি। সো এনসিপি মনে করেছে তারা যদি ওই সনদ মানে স্বাক্ষর অনুষ্ঠান না যায়, কোনোভাবে যদি এটা থেকে বিরত থাকে, এই বাস্তবায়নের রাস্তাটা আপনার সহজ হবে, মানে সরকার একটা চাপে থাকবে। সেই প্রেক্ষিতে এনসিপি সনদে স্বাক্ষর করে নাই। যারা স্বাক্ষর করেছে তারা তো সনদের কোনো ব্যাপারে দ্বিমত নাই, সনদের ব্যাপারে আছে। বিএনপিও দ্বিমত নাই, বিএনপির একটা রাজনৈতিক দল হিসেবে কিছু কিছু পয়েন্টে তার ভিন্নমত আছে। কিন্তু খসড়ার পরে যে খসড়াটা জমা দেওয়া হলো, সেটাতে বিএনপির অনেকগুলো পয়েন্ট রয়েছে যেগুলো বিএনপি বলেছে যে আমরা বলিনি, কিন্তু সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। না, ব্যাপারটা আসলে এরকম না। যেহেতু এখানে দর্শকদের উদ্দেশ্যে আমরা প্রোগ্রাম করছি, বিএনপির যে ভিন্নমত আছে, বিএনপির ভিন্নমত তো রাখা হয়েছে। এখন যখন গণভোটে যাবে, গণভোটে কি ভিন্নমত সহ যাবে নাকি ভিন্নমত ছাড়া যাবে, মূল জায়গাটা এটাই। এখানে অনেক বেশি আপনার পেঁচানোর অনেক, মানে এটা কমপ্লিকেটেড করাটা আসলে আমাদের এই যে যেটা বলছেন অনিশ্চয়তা আরো বাড়াবে, অনিশ্চয়তা কমাবে না। মূল জায়গাটা হলো যেটা জুবায়ের ভাই খুব সুন্দরভাবে বলেছেন, যদিও আমি একটা শব্দ আমার কাছে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট আমি গুলিয়ে ফেলছিলাম তখন, পরে মনে হলো যে না, প্রেসিডেন্ট নাই, আগে এরকম ঘটনা ঘটে নাই, বাট এটা করলে এটা নতুনভাবে এটা একটা প্রেসিডেন্ট তৈরি হবে। তাই তো যদি এটা হয়, আগে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পৃথিবীতে ছিল না, যখন 90-এর গণঅভ্যুত্থানের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলো। এখন এই সময় আমরা কিন্তু একটা হ্যাঙ্গিং অবস্থায় আছি। আপনি শাহদ্দিন মালিকদের যে মতামত, সলিমুল্লাহ খানদের একরকম মতামত, কোন জায়গাটা আছে যারা বিপ্লবকে ধারণ করে তারা মানে সবগুলোর আগে বিপ্লবকে অবস্থান দিচ্ছে, বিপ্লবকে প্রাধান্য দিচ্ছে। আপনার পিছনে যে ছবিগুলো প্রতিটা প্রোগ্রামে এখন প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে, আপনার ছবি চেঞ্জ করেন নাই। মানে আমি এই প্রোগ্রামে আসলে একটা গণঅভ্যুত্থানের একটা ইমেজ আমার সামনে বেশি স্পষ্ট হয়ে ভাসে সবসময়। এই যে জনগণ যারা রায় দিয়েছে, এই জনগণকে আপনি যখন নিশ্চিহ্ন করে দেন, জনগণকে ওই সময় কিন্তু একদল মানুষ ছিল যারা জনগণকে নিশ্চিহ্ন করে দিয়েছিল, তারা আপনার নীরব ভূমিকা পালন করেছিল। তারা এই জনগণ যে রাস্তা নামছে, প্রতিদিন গুলি খেয়ে মরছে, এটাকে স্বীকার করে নাই। সেই মানুষগুলো যখন এখন এসে বলছে যে এটা সংবিধানে নাই, এটা সংবিধানের আলোকে এটা বিভিন্ন আইনি কথা বলছে, ওয়াই আই হ্যাভ টু লিসেন টু দ্যাম? আমি তো সেই জনগণের অংশ। আজকে আমি বসে আছি, ভাইরা নির্বাচনের মনোনয়ন পেয়েছেন, নির্বাচনের দিকে বাংলাদেশ যাচ্ছে। নির্বাচন তো 24 সালে হয়েছে, আমরা তো সেই 24 সালে যে নির্বাচন হয়েছে, 18 সালে যে নির্বাচন হয়েছে, 14 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ধারাবাহিকতায় যদি আমরা 26 সালে নির্বাচন চাই, তাহলে আপনি বলেন গণভোট লাগবে না, অথবা আপনি এই যে জুলাই সনদ বাস্তবায়ন লাগবে না, আপনি তাহলে কোন দিকে যাবেন? আপনার সরকার এমন একটা জায়গায় আসছে যে 7 দিনের যে আপনার সময় বেঁধে দিয়েছে, সরকারের জন্য আমার মায়া হয়, কারণ তার আসলে পিছিয়ে ফেরার কোনো রাস্তা নেই। সামনে এগোতে হলে রাজনৈতিক দলগুলো যদি একমত না হয়, তাহলে তাকে একটা অবস্থান নিয়ে সামনে এগোতে হবে। ইভেন যে অধ্যাদেশ আপনি এখন বলতেছেন যে সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর কাছ থেকে অধ্যাদেশ নিতে বলতেছেন, তো চুপ্পুর কাছ থেকে আপনি কিসের অধ্যাদেশ নেবেন? বৈধতার অধ্যাদেশ। এই সরকারের বৈধতাকে চুপ্পু দিবে? চুপ্পু ছাড়া উপায় কি? সংবিধানের চুপ্পু ছাড়া খুব সিম্পল, জনাব জুবায়ের বললেন তো না, জনাব জুবায়ের তো যেই এসেন্সটা বলেছেন, সেই এসেন্সটা হলো এই জনগণ যারা অধ্যাপক ইউনূসকে ফ্রান্স থেকে ডেকে এনে বলেছেন যে আপনি আমাদের দায়িত্ব গ্রহণ করুন, আপনি কিসের ভিত্তিতে দায়িত্ব গ্রহণ করেছেন? তখন তো চুপ্পু আর ওয়াকার সাহেব কিংবা হাসিনা বলে নাই যে আসেন আমি হস্তান্তর করে যাচ্ছি, এটা তো বলে নাই। এটা একটা পতিত, আপনি একটা এই কাপটা ভেঙে গেছে, আপনি কাউকে এসে বলছেন যে এই কাপটা জোড়া লাগিয়ে অথবা একটা নতুন কাপ বানিয়ে আমি আপনাকে পরিবেশন করেন। ব্যাপারটা কিন্তু এরকম, প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে,
কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে, এখানে গণভবন ভাঙছে, এখানে আপনার প্রধানমন্ত্রী কার্যালয়ে হামলা করছে, মন্ত্রীদের বাড়িতে হামলা করছে। সেটার পরে আপনি কাপটা না বানিয়ে কিভাবে আবার এই জায়গায় জলপান করবেন? আপনার তো কোনো সুযোগ নেই। কারণ আপনাকে তো ভাঙা কাপটা করতে হবে। এখন আপনি বলছেন জোড়াতালিতে হবে কিভাবে? আপনি যেই পার্টিকলস যেটা তৈরি করা হয়েছে, পার্টিকলস তো কেউ সামনে নাই ধরেন। আপনি এই প্রশ্নটা তো আজকে কোনোভাবে যদি মনে করেন যে, যেমন ভাইদের কনসার্নটা আমরা বুঝি, ভাইরা যে কোনো মূল্যে নির্বাচন চায়, নির্বাচনটার মাধ্যমে তাদের দলের সাংগঠনিক সংহতি স্ট্রং হবে, দলটা টিকে থাকবে। এবং আমি মনে করি যে আজকে তাদের ঘোষণার মাধ্যমে তৃণমূলের অনেক সমস্যা আজকে থেকে সমাধান হয়ে যাবে। কিছু মারামারি হবে, আজকে রবিউল ইসলাম নয়ন দেখলাম যে নিতাই রায় চৌধুরীর নেতাকর্মীদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছেন, ভিডিও শেয়ার করেছেন, দলীয় কিছু অন্তর্কোন্দল হবে, বাট অ্যাট দ্য এন্ড যেটা হবে, দলটা আপনার সাংগঠনিকভাবে স্ট্রং হবে। কেন হবে? কারণ নির্বাচনটাই একমাত্র পদ্ধতি যেটার মাধ্যমে একটা রাজনৈতিক দল প্রিপেয়ার্ড হয়, সরকার প্রিপেয়ার্ড হয়, দেশ প্রিপেয়ার্ড হয়। কারণ এই জায়গায় ধরেন আপনি মূল যে সমস্যাটা, এই সমস্যাটাকে পাশ কাটিয়ে কতদিন থাকবেন? তো আমি মনে করি এই যে 1 সপ্তাহ সময় দিয়েছে, 1 সপ্তাহ সময়, এটা অনেক সময়। এই ধরনের কেসে আপনি যখন অনেক সময় ঠিক আছে, কিন্তু এই সময়ের ভেতরে কি একটা মতানৈক্যে পৌঁছানো সম্ভব? এই সময়ের ভিতরে আমরা মনে করি যে বিএনপি এবং জামাতকে বসতে হবে। তারা এত পুরাতন দল, তারা এরকম ছেলে মানুষই করবে, এইটা মেনে নেওয়া যায় না। তাদেরকে বুঝতে হবে যে বিএনপির এগেইনস্টে এখন মাঠ পর্যায়ে আপনি কোনো লক্ষণ দেখছেন যেখানে জামাত ইতিমধ্যে বলেছে যে 6 নভেম্বর তারা স্মারকলিপি দেবে প্রধান উপদেষ্টাকে এবং এরপরে বড় ধরনের আন্দোলনে যাবে, সেখানে আপনি কিভাবে বলছেন যে 7 দিনের ভিতরে? আমার যেটা, আমি কোনো লক্ষণ এখনো দেখতে পাচ্ছি না, তবে আমি জোবায়ের ভাই দেখতে পাচ্ছি, আমি আহ্বান জানাচ্ছি। জোবায়ের ভাই দেখতে পাচ্ছেন, জোবায়ের ভাইয়ের মতো আমারও প্রত্যাশা ছিল এবং আমরা দীর্ঘদিন ধরে খুবই অ্যাম্বিশাস ছিলাম যে ঐকমত্য হয়ে যাবে, কিন্তু আমরা দেখি যে ঐকমত্য হয় বিচার মানে তালগাছ আমার। এটা তো ঐকমত্য না আসলে। আমি নিজে ব্যক্তিগতভাবে শুরু থেকেই জাতীয় ঐকমত্যের সম্পূর্ণ চেতনা ধারণ করি এবং আমি বলতে পারবো না যে বিএনপি জামাতের কোনো ব্যক্তি আক্রমণ যে কোনো কিছু আমি কখনোই করি না এখন পর্যন্ত, গত 1.5 বছরে। কিন্তু একটা বিষয় খুব দুঃখজনকভাবে আমাদেরকে এখন বলতেই হয়, ঐকমত্য যদি এমন হয় যে আপনি সবকিছু নেবেন, আপনার সব দাবি, যেটা বকুল ভাই বললেন যে ধরেন গণভোট পিআর বিএনপিকে নাড়াতে পারে নাই, বাট এটা আবার উল্টোভাবে দেখতে হবে। এতগুলো দাবি আসছে, এই দাবিটার কোনোটাই আমি কেন ঐতিহাসিকভাবে দাবির অংশ হতে পারলাম না, অথবা মানে সৃষ্টির অংশ হতে কেন পারলাম না? আমার তো গতানুগতিকভাবে রাষ্ট্র পরিচালনায় আসলে, যেমন আপনার যদি বলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে যেই গভীর খাত থেকে আজকে আমরা যেই নভেম্বরে বসে কথা বলছি, নভেম্বর হলো আপনার জিয়াউর রহমানের উত্থানের সময়, তো সেই সময় থেকে কথা বলছি, বাংলাদেশকে একটা স্টেবল জায়গায় এনে দেওয়ার কারণে জিয়াউর রহমানের রাজনৈতিক দল আসলে বাংলাদেশের একটা ঐতিহাসিক রাজনৈতিক দল হয়েছে, যেটা আসলে শুরু হয়েছে খুব ভাঙা গড়ার মধ্য দিয়ে, কিন্তু উনি যখন মৃত্যু হয়, উনি যখন দলটা রেখে যান, এটা একটা ঐতিহাসিক একটা ইতিহাস সৃষ্টি করেছেন। তদ্রূপভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে বেগম খালেদা জিয়ার যেই মানে যেটাকে বলে আপনার মানে আপসহীন ভূমিকা, এই ভূমিকার পরে কাকতালীয়ভাবে যেভাবে আপনার ওনাকে তখনকার তরুণরা ক্ষমতা এনেছেন, তিনি কিন্তু সেটার প্রতি আমি মনে করি বিভিন্ন কারণে সুবিচার করতে পেরেছিলেন ফার্স্ট টার্মে। এখন এটার প্রেক্ষিতে কিন্তু দলটা টিকে আছে। এখন আমি এটাও বলবো যে জনাব তারেক রহমান উনি এখন বাংলাদেশের এই বড় দলটির একটা দায়িত্বে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে, এবং খুব আস্থার জায়গায় আছেন অন্তত দলের সদস্যদের কাছে, আর দলের বাইরে যারা আছেন তাদের কাছেও আস্থার জায়গা, যে আমরা তো ওনাকে দেখি নাই কখনো। এবং উনি যেহেতু একটি উন্নত গণতান্ত্রিক দেশে আছেন এবং উনি যেভাবে আপনার দীর্ঘদিন ধরে সারমন দিচ্ছেন, আমরা আস্থা রাখি যে উনি আসলে সেটাকে বাস্তবে রূপ দিবেন। বাট ইতিহাসের কোন জায়গাটায় তিনি অবদান রেখে যাবেন, যেটা আবার এই বিএনপিকে আগামী কয়েক দশকের জন্য আপনার ঐতিহাসিক ভূমিকা নিয়ে যাবে, সেটা কিন্তু এই সংস্কারের জায়গা, এটা কিন্তু রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর কোনো জায়গা না। এই সংস্কারের কমিটমেন্টে যদি বিএনপির বর্তমান নেতৃত্ব একমত থাকে এবং যদি প্রতিশ্রুতিবদ্ধ থাকে, তাহলে বিএনপি আরেকটা ইতিহাস সৃষ্টি করতে পারবে, না হলে কিন্তু অপোজিট একটা অবস্থা হবে। আমি একটু ব্যারিস্টার জোবায়ের আপনার কাছে আবারও আসতে চাই এবং একটু জানতেও চাই যে আপনি যেটি বললেন যে 7 দিনের মধ্যে সম্ভব, সেই সম্ভাবনাকে অনেকটাই উড়িয়ে দিলেন আলাউদ্দিন মোহাম্মদ। তিনি বলছেন যে যেই অবস্থায় আসলে আমরা আজও দেখছি যে জামায়াত যে অবস্থায় 6 নভেম্বর তারা একটি স্মারকলিপি দিতে চায়, এবং এই অবস্থায় যদি 7 দিন ধরি তাহলে 6 নভেম্বরের খুব আশপাশের সময় হয়। কিন্তু আপনি আসলে কিভাবে মনে করছেন যে এর মধ্যে আসলে একটা সমঝোতা হবে? যদি এই সমঝোতা নাও হয়, সরকারের কোর্টে যদি আপনারা সবাই মিলে বলটা ঠেলেও দেন, তাহলে কি হতে পারে? এখন দেখেন, মানে সম্ভব শব্দটার 2টা মিনিং আছে। যেটা সম্ভব, এটা করা সম্ভব, আবার এটা নাও হতে পারে। তো সম্ভাবনা জিনিসটারই 2টা ফোল্ড আছে, 2টা সাইডে আছে, পজিটিভ আর নেগেটিভ। এক্স্যাক্টলি।
তো আমরা যেটা মনে করি গণ অভ্যুত্থানকে যেভাবে বাক্সবন্দি করা হয়েছে 106-এর নামে, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। এবং যে মানে এখানে সংবিধানের যে দোহাইগুলো দেওয়া হচ্ছে, আমার মেমোরি যেটা চিট না করলে যেটা বলবো, বেগম খালেদা জিয়া বলেছে যে এই সংবিধানকে ডাস্টবিনে ফেলে দিবে, ছড়ে ফেলে দিবে। সেই সংবিধানের জন্য এত মায়া বিএনপির কেন তৈরি হইল, এটাই আমার বুঝে আসে না। যে সংবিধানকে দিয়ে বিএনপিকে 17 বছর নির্যাতন করা হইল, 3টা নির্বাচনকে ভলুণ্ঠিত করা হইলো, সেই সংবিধানের প্রতি এত মায়া কেন, এটাই বুঝতেছি না। এখন জিয়াউর রহমানের শাসন সবকিছুই অবৈধ হইল, সেটার প্রতি মায়া তো বেশি, কোন কারণে এটাই জানি না। সংবিধান কেন? সংবিধান মানুষের জন্য, কিন্তু এই সংবিধানের মধ্যেই তো এখন, এই সংবিধানের মধ্যে তো আপনি নাই। বর্তমান ব্যবস্থাপনায় এই গভর্নমেন্ট সংবিধানের মধ্যে আসে নাই, 106ও আসে নাই, কোনোভাবেই লেজিটিমেট না। এই সরকারের লেজিটিমেসি হইল চুপ্পুর ব্যাপারে বিএনপির আপনার স্টেটমেন্টগুলো দেখেন, যখন চুপ্পুকে প্রেসিডেন্ট করা হয়েছে, প্রধান উপদেষ্টাকে শপথ তো সেখানে রাষ্ট্রপতির কাছে নিতে হয়েছে। দুঃখজনক কেন এই একটা অভ্যুত্থানের পরে হাসিনার একজন লেসপেন্সার রাষ্ট্রপতির কাছে প্রধান উপদেষ্টা শপথ নেবেন, উপদেষ্টারা শপথ নেবেন, এখানে ছাত্র উপদেষ্টারাও ছিলেন, তারা কিভাবে রাজি হইলেন? এই যে রাজি হইলেন, এইভাবেই তো আমার অভ্যুত্থানটা বিক্রি হয়েছে। এই অভ্যুত্থান তো যারা উপদেষ্টা আছেন তারাও বিক্রি করছেন, এই অবস্থায় চলে আসে, দলগুলো এটার ব্যাপারে কেয়ারফুল ছিল না, দাওয়াত দিছে, সবাই গিয়ে হাজির। এই যে দায়হীনতা, একটা সুযোগ আমরা পেয়েছিলাম, আগামী প্রজন্মের কাছে এটার কিন্তু একটা হিসাব দিতে হবে। আপনার হিসাব কিন্তু আজকেই শেষ হয়ে যাচ্ছে না। 24-এর যে ঘটনাটা ঘটলো, এখানে এই অভ্যুত্থানটাকে কারা ব্যর্থ করলো, কারা মেলাইন করলো, এইসব জিনিস কিন্তু আগামীর ইতিহাসে লেখা থাকবে, কার কি ভূমিকা ছিল এগুলো লেখা থাকবে। এখন আমরা যে কি করতে পারি, আমরা আপাত দৃষ্টিতে মিনিমাম যেটা পাচ্ছি জুলাই সনদ, এই মিনিমামটাকে অ্যাকসেপ্ট করা উচিত। এবং বিএনপি যদি সেটা অ্যাকসেপ্ট করে, বিএনপির জনপ্রিয়তা বাড়বে, কমবে না। বিএনপির যারা নেতৃত্বে আছেন তাদের কিছু রিজার্ভেশন আছে, কারণ হলো বিএনপির দলের যে কাঠামোটা আছে, এটা এখনও ব্যক্তিকেন্দ্রিক কাঠামো আছে বিএনপির মধ্যে। এটা পুরোপুরি গণতান্ত্রিক চর্চা সেখানে আমরা ফুললি দেখতে পাই না। অবশ্যই বোঝাপড়া আছে, কিন্তু ফুললি গণতন্ত্র দেখতে পাই না। আপনার বকুল ভাই যা ইচ্ছা বলতে পারবে না, ওনার মনকে এক্সপ্রেস করতে পারবে না। এই জন্য বকুল ভাইয়ের দোষ দিচ্ছি না, কারণ হলো দলের স্ট্রাকচারটাই এরকম। তো স্ট্রাকচার যাই হোক না কেন, মানুষের আকাঙ্ক্ষাকে যদি আপনি ধারণ করতে না পারেন, আপনি যত বড় দলই হন না কেন, আপনি কিন্তু এক সময় মানুষের আস্থা হারাই ফেলবেন। এটা সব দলের ক্ষেত্রেই প্রযোজ্য। এনসিপিও কিন্তু যারা উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা গিয়ে শপথ পড়েছেন এই চুপ্পুর আন্ডারে, এটা কিন্তু আমাদেরকে হার্ট করেছে। আমরা প্রস্তাব করেছিলাম যে এই শপথটা হোক শহীদ মিনারে, কোনো একজন শহীদের বাবা সেটা শপথ পড়াক, মুগদের বাবা হোক অথবা আবু সাঈদের বাবা হোক, তাহলে স্পিরিটটা ধারণ করবে। এখন কিন্তু যারা আহত নিহত হয়েছে, আন্দোলন করেছে, তাদেরকে সবাই ভুলে গেছে। এখন সবাই খালি এমপি হইতে চায়। শুধু এমপি হয়ে কি সার্থকতা? আমার দেশের কি কোনো পরিবর্তন কোনোদিনই হবে না? এটা তো হইতে পারে না। আমাদের রাজনৈতিক দলগুলোর একটা দায়বদ্ধতা থাকা উচিত দেশের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য। এই দায়বদ্ধতা আমার যেরকম আছে, এনসিপির যে নেতা আলাউদ্দিন ভাইয়ের যেরকম আছে, আমাদের বকুল ভাইয়ের সেম আছে, আপনারও আছে। প্রত্যেকের জায়গা থেকে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করা উচিত। আমার জিয়াউর রহমান যেটা বলেছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা আশা করব বিএনপি, জামাত, এনসিপি সব দলের চেয়ে দেশ বড়, এটা প্রমাণ করবে এবং এই প্রমাণ করার মাধ্যমে বাংলাদেশকে গঠন করার ব্যাপারে এগিয়ে আসবে। এই বিষয়ে আমরা আশাবাদী। কিন্তু যদি আমি আরেকটা প্রশ্ন করেছিলাম, এটা না করে বা না হয় শেষ মুহূর্তে, সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্তটা কি হবে? সরকার তো আপনাদের উপর একটা সিদ্ধান্ত দিয়ে দেবে, সেটাই বলেছে না সরকার, হয়তো তখন কি আপনারা সেটা হোল্ড করবেন? সরকার হয়তো সংখ্যাগরিষ্ঠ সরকারের সেই সিদ্ধান্ত আপনারা ধারণ করবেন কিনা? সবাই সংখ্যাগরিষ্ঠ যে দলগুলো আছে সেগুলোর মতামতের ভিত্তিতে সরকার হয়তো একটা ডিসিশন নিবে। যেহেতু সরকার চেয়ার আছে, সরকারই তো ডিসিশন নিবে, কোনো দল তো আর সিদ্ধান্ত নিবে না। আসলে ইউনিটি তো কোনোদিন হয় না, ইউনিটি সবকিছু না, ইউনিটি কোনোদিন হয় না। আপনি যদি মনে করেন 100% ইউনিটি আসে,
ধরেন আপনি পারফেক্টলি যদি মনে করেন যে আমরা expect করি না। একটা লোককে যদি মনে করেন পারফেক্ট মনে 100% পারফেক্ট, তার মানে সে ফেরেশতা, তার কোনো দোষ নাই। ফেরেশতা হইতে পারে, আর এই ফেরেশতা জীবন খুঁজে পাওয়া যাবে না। ডেমোক্রেসি কোনোদিন নাই, ডেমোক্রেসি তো এগ্রি টু মানুষের ডিসএগ্রি, মধ্যে। এগ্রি টু ডিসএগ্রি, সমস্যা নাই, তো এটা থাকবেই তো, এগ্রি টু ডিসএগ্রি থাকবে। সেখান থেকে তো আপনাকে একটা পথ বের করতে হবে। এটা বিউটি, সমস্যা নাই, সবাই একদম সব বিষয়ে একমত হইতে হবে তা না, না, সেটা না। কিন্তু একটা ফোরামে যখন অধিকাংশ মত একরকম থাকবে, এটার ভিত্তিতে গভর্নমেন্ট চাইলে সিদ্ধান্ত নিতে পারে। এখন সিদ্ধান্ত নেয়ার পরে কোন দল কিভাবে রিঅ্যাক্ট করলো, সরকার যদি সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আপনাদের একটা ডিসক্রেডিট, আপনারা ঐক্যমত্যে আসতে পারলেন না দলগুলো, সেটা তো নিশ্চয়ই এভাবে না না, যেহেতু সময় এটা জরুরি না। মানে আমাদের দেশে তো হাসিনা যখন দেশ চালাইছে তখন হাসিনার মত ছাড়া আর কারো মত এখানে ছিল না। এখন যে আমরা তিনজন তিন রকম কথা বলছি, এটাতে অনেকে প্যানিকড হয়ে যাচ্ছে। আসলে প্যানিকড হওয়ার কিছু নাই। আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করি, বাংলাদেশের পক্ষে যত যুদ্ধ থাকবে সেটা আমরা করব, বাংলাদেশের বিপক্ষে যত ষড়যন্ত্র থাকবে এটাকে আমরা মানে রুখে দিব। আমাদের এই জায়গায় একমত। এখন বিষয় হলো আমার অপিনিয়ন ডিফারেন্ট হতে পারে, ওনার অপিনিয়ন ডিফারেন্ট হতে পারে, ওনার অপিনিয়ন ডিফারেন্ট হতে পারে, এটাতে বড় প্রবলেম তৈরি করবে না। এই যে ডিফারেন্স অফ অপিনিয়ন শুনতেছি, এটাই বিউটি ডেমোক্রেসির। সুতরাং আমি মনে করি এই দ্বিমত ত্রিমতের পরও একটা ডিসিশন হবে এবং একটা জায়গায় আসবেন, তাই তো? আমরাও আশা করি যে আপনারা সবাই একটা জায়গায় আসবে এবং সেটা দেশের কল্যাণের স্বার্থে আসবেন বলে আমরা আশা প্রকাশ করি। আমরা আজকে আর সময় দিতে পারছি না, আপনাদের তিনজনকেই স্টুডিওতে এসে আলোচনা করার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনার আয়োজনের সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।